আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে প্যারেন্টসদেরকে যারা আপনাদের বাচ্চাদেরকে গ্রো করার জন্য এত এফোর্ট দিচ্ছেন। এবং আজকে আমি শুনছি অলরেডি এখানে পঞ্চগড় থেকে বোধহয় একজন আসছেন। কে আসছে পঞ্চগড় থেকে? মাশাআল্লাহ, ভেরি গুড। ওর গার্জিয়ান কে আছে? ভেরি গুড। নাম দাঁড়াতে হবে না ভাই, আরেকজন আসছে সাতক্ষীরা থেকে। আচ্ছা, না সেটা এক একটা করে যাই। পঞ্চগড় তো বেশি দূরের জন্য আগে আসছে, ওনার জন্য আমরা হাততালি দিতে পারবো। আর সাতক্ষীরা থেকে কে আসছে? মাশাআল্লাহ, তোমার প্যারেন্টস কে আছে সাথে? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি এখন কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আর কুমিল্লা থেকে কে যেন আসছে না? আচ্ছা, ভেরি গুড। আর তোমার আব্বু বা আম্মু কি আছে? আচ্ছা, আমরা খুবই খুবই খুশি, খুবই খুশি। যেমন এই রুমটার ভিতরে এমন না যে 1 লাখ মানুষ বা 10 লাখ মানুষ, এই রুমটার ভিতরে মাত্র হচ্ছে বাচ্চা ধরলে কত 15-20 জন। হ্যাঁ, তো একটা দেশকে চেঞ্জ করে দেওয়ার জন্য এই কয়টা সংখ্যা যথেষ্ট। এটা একটু অতিরঞ্জিত কথা মনে হইতে পারে, বাট চিন্তা করেন যে কোনো একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, বাংলাদেশের টপ 15টা মন্ত্রণালয়ের মন্ত্রী, অথবা 15টা মন্ত্রণালয়ের সচিব, অথবা এদের কেউ একজন প্রধানমন্ত্রী হইল, তাই না? তাহলে 1 লক্ষ কোটি মানুষ যা করতে না পারে, প্রধানমন্ত্রী একাই হয়তো ড্রাইভ দিলে তার চেয়ে বেশি কিছু করতে পারে। তো আমরা ওই সম্ভাবনাটা চিন্তা করি যে এখানে সংখ্যাটা বিষয় না, আমরা সংখ্যায় কত ইট ডাজন্ট ম্যাটার, ম্যাটার করে যে আমরা কোয়ালিটিতে কেমন। আমাদের যে যোগ্যতাগুলো দরকার আমাদের নিজেদেরকে ডেভেলপ করার জন্য এবং পুরা দেশ এবং পুরো পৃথিবীকে সুন্দর করার জন্য, তার জন্য যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটিগুলো আমরা গ্রো করাচ্ছি কিনা বাচ্চাদের মধ্যে। আলহামদুলিল্লাহ আমাদের অন্যরকম গ্রুপের তো যাত্রা এখন অলরেডি অনেক বছর হয়ে গেছে, প্রায় গত 2000 সাল থেকে 23 বছর। আমি যখন আই ওয়াজ জাস্ট 19 ইয়ার্স ওল্ড, যখন 19 বছর বয়স, আমি জাস্ট বইটা ঢুকলাম, তখন আমরা শুরু করেছিলাম আমাদের উদ্ভাস নামে যে প্রতিষ্ঠান আছে ওটা দিয়ে। আমার কথাগুলো বাচ্চাদের জন্য আমার কঠিন হয়ে যাচ্ছে কিনা আই এম নট শিওর। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? মাশাআল্লাহ, তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট অবশ্য। আমার পরে আরো কঠিন কথা বলা দরকার। জিনিয়াস, মাশাআল্লাহ। তো এই ছোট্ট একটা স্বপ্ন, এবং আমার যে খুব বেশি কি বলবো ব্যাকগ্রাউন্ড ছিল এরকম না। আমার ফ্যামিলিতে কেউ বিজনেস করে না। আমার আব্বা স্কুল টিচার, আম্মা পোস্ট অফিসে চাকরি করতেন, উনি মারা গেছেন। তো আমি কাইন্ড অফ ফ্যামিলির মধ্যে প্রথম এরকম বিজনেস করার মতো প্ল্যান করেছি। আমার মামা চাচা ওনারাও বিজনেস ব্যাকগ্রাউন্ড নাই। সেখানে মাত্র পুঁজি ছিল 6000 টাকা। তো 6000 টাকা পুঁজি নিয়ে আসলে একটা কিসের স্বপ্ন দেখা যায়? কিছুই না, তাই না? 6000 টাকা নাথিং। বাট সাহস ছিল এক্সপেরিমেন্ট করার, যে ওয়েল লেট মি ট্রাই। আর মেইন যে জিনিসটা ছিল হলো আবেগ, যে আমার ক্লাসরুমে প্রশ্ন করে অনেক ঝাড়ি খাইছিলাম। তো ওখান থেকে আমার খুব জেদ চাপলো যে আমি একটা প্রতিষ্ঠান করব যেখানে অন্তত প্রশ্ন করে কেউ ঝাড়ি খাবে না। কারণ প্রশ্ন বাচ্চারা কখন করে? বিকজ সে জানতে চায়। এবং আমরা দেখেন কত সম্ভাবনাকে গলা টিপে নষ্ট করে ফেলি। বাচ্চা প্রশ্ন করতে চায়, এটা তো সবচেয়ে আনন্দিত হওয়ার বিষয়, জানতে চাচ্ছে। আর আমরা যেরকম রিয়াকশন দেই অনেক কেসে, মেবি আপনারা দেন না যেখানে আপনাদের বাচ্চারা গ্রো করেছে, মোস্ট অফ দ্য ফ্যামিলি এই চুপ কর চুপ কর চুপ কর, বেশি কথা এসব বলে। মানে ভবিষ্যতে আপনি দেখেন লক্ষ টাকা কোটি টাকা খরচ করতেছেন ওকে দিয়ে চিন্তা করানোর জন্য, ও ভবিষ্যতে গিয়ে বড় হয়ে পড়তে চাচ্ছে না, শিখতে চাচ্ছে না, আপনি গাদা গাদা টিচার দিতেছেন, তাতে ওর কোনো ইন্সপিরেশন নাই। তখন আমি লক্ষ টাকা খরচ করতেছি। আর হোয়ারএস ছোটবেলা যখন আমি বিনা টাকায় ওর মধ্যে এই পটেনশিয়ালিটিটাকে গ্রো করতে পারতাম, ওর চিন্তা করার প্রবণতাকে আমি আরো এনহ্যান্স করতে পারতাম, সেখানে গিয়ে আমি ওকে গলা টিপে ধরছি। গলা টিপে ধরার পরে ও যখন আর কথা বলে না, এরপরে গিয়ে যখন আমাদের হুঁশ হয় এই বাচ্চা কথা বলে না কেন, তখন টাকা ঢালতেছি এটা কথা বলানোর জন্য, তাই না? এটা বোকামি না? কাজে এইটাই রাইট ডিসিশন। ইভেন আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে পারতে হবে, এটা মোটেও নেসেসারি না। প্যারেন্টসরা যে কারণে প্রশ্ন করলে বার্ডেন ফিল করেন যে আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারি ইটস অকওয়ার্ড। বাট ওকে এটা বোঝানো যে আমরা সবাই মানে হচ্ছে যে আমাদের কেউই আমরা পারফেক্ট না, কেউই আমরা সবকিছু জানি না। বাচ্চাকে এটা এম্পাওয়ার করে। বাচ্চা যদি ফিল করে যে আরে আমিও তো আমার আব্বুর সমান স্মার্ট, আমিও তো একটা বড় মানুষের মতো করে চিন্তা করতে পারি, একটা বড় মানুষও যেমন অনেক কিছু পারে না আমিও পারি না, এটা ওকে এম্পাওয়ার করে। ওয়ারএজ আমি যদি ওকে বুঝাই যে ভাই আমি সব জানি আর তুমি কিছুই জানো না, ওটা তো ওকে ইনফেরিয়র কমপ্লেক্সের মধ্যে ঢুকায় দেয়। কাজে ও যদি দেখে আব্বু পারে না, এটা ওর জন্য আরো খুশির কথা। আমি এমন প্রশ্ন করছি আম্মু পারে না, এটা ওর জন্য খুশির কথা। এবং এই খুশি ওকে আরো উদ্বুদ্ধ করবে যার কমপ্লেক্স কোয়েশ্চেন আমার সামনে প্রেজেন্ট করার জন্য। ইভেন অনেক সময় তো ইভেন এইটা করা উচিত যে আমি প্রশ্ন উত্তর পারলেও আমি ভান করবো যে আমি তো পারি না, ওয়াও তুমি এমন প্রশ্ন করছো, আমাকে তো তুমি আটকায় দিছো, তাই না? বাচ্চাকে জাস্ট যদি একটু আমরা উৎসাহ দেই, ট্রিমেন্ডাস রেজাল্ট আনতে পারে।
তো আমরা অন্যরকম বাংলাদেশের যে স্বপ্নের কথা বলি, অন্যরকম মানুষ হতে গেলে আমরা 4টা গুণের কথা বলি, যেটা আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আস্তে আস্তে জানতেছেন যে চিন্তা করতে হবে, লেগে থাকতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। যে কারণে যে লেগে থাকার কনসেপ্ট আমরা গেছি, কারণ একটা স্টুডেন্ট একটা অঙ্ক আটকে গেল, এখন আমি বললাম যে না তুমি এটা ট্রাই করো, ও একবার ট্রাই করলো, 2বার ট্রাই করলো, 5বার ট্রাই করলো, বাট আমি ওকে সলভ করে দিচ্ছি না, বারবার বলছি না তুমি ট্রাই করো, তুমি ট্রাই করো। অন্য আরেকজন থার্ড পার্টি অবজারভার সে দেখে বিরক্ত হইতে পারে যে এই লোকটা, এই বাচ্চাটা সময় নষ্ট করতেছে, ওকে এটা করে দিলেই তো ওরা এতগুলো সময় নষ্ট হয় না, তাই না? ও দেন পরের নেক্সট অঙ্কে চলে যেতে পারতো। এটা খুবই খুবই রং আইডিয়া। বাচ্চা কয়টা অঙ্ক আমি তাকে শিখাইলাম, ও এটা নকল করে লিখতে পারলো, এটা দিয়ে খুব বেশি কিছু আসবে যাবে না। বরং যতটুকু সময় ও চিন্তা করতে থাকলো, এইটাই আসলে কাজে লাগবে, ওই সময়টাই ওর ব্রেনটা ডেভেলপ হবে। মানে আমি 100টা অঙ্ক জাস্ট আমি করে দিয়েছি, ও আবার হচ্ছে ওই 100টা অঙ্ক রিপ্রোডিউস করছে, তার মানে 101 নাম্বার আর একটা নতুন অঙ্ক দিলে গ্যারান্টি নাই যেটা ও পারবে। বাট একটা বা 2টা বা 3টা অঙ্ক যদি ও নিজে 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 চিন্তা করে পারে, ওর মধ্যে কনফিডেন্স বিল্ড করবে, যেটা আমি করেছি আমি পারবো। এন্ড এইটা হচ্ছে জরুরি। কারণ আমরা যখন পড়ালেখা করি একটা সীমিত বাউন্ডারির ভিতরে, এখানে ক্লাস 6 এর বইতে এতগুলো অঙ্ক আছে, ক্লাস 8 এর বইতে এতগুলো অঙ্ক আছে, এই কয়টা পারলাম মানে 7 আমি কভার করে ফেললাম। বাট রিয়েল লাইফে যখন আমরা এন্টার করি, তখন আমরা যে প্রবলেমগুলো ফেস করি, ওটা কি কোনো উত্তরমালা আছে? ওটা তো কোনো উত্তরমালা নাই, আননোন প্রবলেম। যেমন বিদেশি বইগুলোতে আপনারা জেনে থাকবেন, হয়তো অনেকে অনেকে নাও জানতে পারেন, অনুশীলনীতে ধরেন 50টা বই যদি অঙ্ক যদি থাকে, 50টার মধ্যে 50% এর উত্তর দেওয়া থাকে, 50% উত্তর দেওয়া থাকে না। ধরেন হচ্ছে জোড়গুলোর উত্তর দেওয়া থাকে, বিজোড়গুলো থাকে না, অথবা বিজোড়গুলোর উত্তর দেওয়া থাকলে জোড় নাম্বার অঙ্কগুলোর উত্তর দেওয়া থাকে না। এখন চিন্তা করেন, ধরা যাক প্রবলেম নাম্বার 17, উত্তরমালায় উত্তর দেওয়া নাই। বাংলাদেশে কিন্তু উত্তরমালায় সবগুলোর উত্তর দেওয়া থাকে, তাই না? বা ওদের হচ্ছে অর্ধেক দেওয়া থাকে, অর্ধেক থাকে না। যে প্রশ্নটার উত্তর দেওয়া নাই, চিন্তা করলে এটা তো একটা ঝামেলার বিষয় না? স্টুডেন্ট অঙ্ক করে অ্যান্সার একটা নিয়ে আসছে, উত্তরমালায় উত্তর দেওয়া নাই, এখন ও শিওর হবে কিভাবে এটা কি হয়েছে নাকি হয় নাই? যদি এমন হয় যে ও অঙ্কটা ভুল করছে, কিন্তু উত্তরমালায় যেহেতু উত্তর নাই, ও মিলাইতে পারতেছে না যেটা ভুল হয়েছে, তাহলে তো হইতেই পারে এই ভুল কনসেপ্ট নিয়েও বড় হবে। তাহলে এটা একটা সমস্যার কথা না? তো বাইরের দেশে যারা সিলেবাস কারিকুলাম পড়ে, ওনারা কি আমাদের চেয়ে কম চিন্তা করে না বেশি চিন্তা করে? এখন পর্যন্ত বেশি চিন্তা করে। দে ইনভেস্ট এ লট এডুকেশন সিস্টেমে কেমন হওয়া উচিত। তাহলে কেন ওরা এই কাজ করলো? 50% উত্তর দিল না, এটা কেমন কথা হইল? হ্যাঁ, এখানে অনেকগুলো বেনিফিট এই একটা জিনিসের ভিতরে আছে। নাম্বার 1, আমি একটা নিয়মে অঙ্ক করছি, রেজাল্ট আসছে, বাট আমি শিওর হইতে পারতেছি না এটা হয়েছে কিনা। তাহলে আমার মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হবে, আচ্ছা অঙ্কটা তাহলে আরেক নিয়মে করে দেখি তো একই রেজাল্ট আসে কিনা। তাহলে আরেক নিয়মে করতে গেলে কি চিন্তা করা কমবে না বাড়বে? বাড়বে। এবং এইটুকু করতে গেলে তার লেগে থাকার টেন্ডেন্সি কম হলে চলবে না, আরো বেশি লাগবে, আর বেশি লাগবে। এন্ড থার্ডলি, তার কনফিডেন্স কি কমবে না বাড়বে যখন সে দুইটা মিলায় দেখবে যে হ্যাঁ এটা হয়ে গেছে। এন্ড ফোর্থলি, তার কমিউনিকেশন স্কিলও বাড়বে। কথার কথা সে দুইটা নিয়মে করে নাই, বাট সে একটা নিয়মে করছে, তার ফ্রেন্ড আরেকটা নিয়মে করছে। যেহেতু উত্তরমালায় উত্তর নাই, তাহলে দে নিড টু টক। ও যে বল দোস্ত তোর কি উত্তর আসছে, ও বললো আমার তো আসছে 17, আরে ভাই আমার তো আসছে 12। তখন ওরা ডিবেট করবে যে 12 কেন ঠিক, ও বলবে 17 কেন ঠিক। থ্রু দ্যাট ডিবেট ওর চিন্তা আরো পরিশীলিত হবে, ওর প্রেজেন্টেশন বাড়বে, ওর কমিউনিকেশন স্কিল বাড়বে। একটা জিনিসের মধ্যে অনেক কিছু আছে, আমরা এই রহস্যগুলো বুঝি না, যে কারণে বাংলাদেশে ইন জেনারেল টেন্ডেন্সি পরীক্ষার খাতায় কেমনে লেখা, কেমনে জাস্ট নাম্বার বেশি পাবে। এইটা কখনোই বাচ্চার রাইট ডেভেলপমেন্ট করবে না। যে ডেভেলপমেন্ট আমাদের দরকার, যে বাচ্চাদেরকে আমাদের দরকার, যারা বাংলাদেশকে বদলাই দেবে, তাদেরকে এরকমই হইতে হবে। এবং তাদের সংখ্যা অনেক বেশি হয়তো হবে না, তাদের সংখ্যা হয়তো কমই হবে, বাট এই কম সংখ্যার ওই রকম যোগ্যতা সম্পন্ন বাচ্চাটাই আমাদের স্বপ্ন। আর অন টপ অফ দ্যাট, এই 3টা কথার বাইরে যেটা আমাদের আরো ইম্পর্টেন্ট কথা, মোরাল ডেভেলপমেন্ট। যে ও ভালো চিন্তা করা শিখলো, বড় ইঞ্জিনিয়ার হইলো, আর সাথে যদি একটা ক্রিমিনাল অ্যাটিটিউড নিয়ে বড় হয়, তা তো সর্বনাশ করে দিবে না? যে হচ্ছে কম চিন্তা করতে পারে, সে যতটুকু দুর্নীতি করতে পারবে, আর যে বেশি চিন্তা করতে পারে সে যদি দুর্নীতিবাজ হয়, ওকে কম ক্ষতি করবে না বেশি ক্ষতি করবে? বেশি মাথা যে খাটাইতে পারে না, ও সর্বোচ্চ 100 কোটি টাকা হয়তো লুটপাট করতে পারবে, আর যে ভালো মাথা খাটাইতে পারে হয়তো 1000 কোটি টাকা লুটপাট করবে। যে এটা এই জন্য আমাদেরকে মেক শিওর করতে হবে যে ওদের এই মোরাল ডেভেলপমেন্টটা হচ্ছে কিনা,
যে মানুষের জন্য ভাবতে হবে, সৎ থাকতে হবে, ভালো কাজ করতে হবে, অন্যের ক্ষতি করা যাবে না, এই জিনিস যদি গ্রো না হয় তাহলে তোকে পড়ালেখা শেখানো আরো ডেঞ্জারাস, ও বড় ক্রিমিনাল হয়ে যাবে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের এই স্বপ্ন, এই 4টা জিনিস মিলিয়ে, যে একদিকে এই 3টা আমার চিন্তা করা, আমার লেগে থাকা, আমার কনফিডেন্স, এই 3টা মিলে হচ্ছে তার স্কিলের ডেভেলপমেন্ট, আর আরেকটা হচ্ছে মোরালিটি মানে মাইন্ডসেটের ডেভেলপমেন্ট। এবং মাইন্ডসেটের ডেভেলপমেন্ট নিয়ে অলমোস্ট আমরা কোনো কাজ করি না। আপনি টোটাল সিলেবাসে দেখেন, টোটাল কারিকুলামে দেখেন, মাইন্ডসেট ডেভেলপমেন্টের আমাদের কোথায় কাজ আছে? ওর টোটাল অঙ্ক বইয়ের ভিতরে ওকে যে ভালো মানুষ বলা হবে, হইতে হবে, এটার কোনো ছাপ আছে? হোয়ারেজ এটা কিন্তু চাইলে ইনক্লুড করা যায়, অঙ্কের ভিতরে ওকে মোরাল ডেভেলপমেন্টের স্টেম দিয়ে দেওয়া যায়। মানে ইভেন আমাদের বাংলাতে হয়তো সামান্য অল্প 2-4টা হয়তো কিছু গল্প, প্রবন্ধ, স্টোরি আছে, স্টিল নট গুড এনাফ। আর এটা তো আসে অ্যাকচুয়ালি টিচারের, মানুষ তো আসলে মুখে বক্তব্য শুনে চেঞ্জ হয় না, দেখে চেঞ্জ হয়। এখন আমি নিজে যদি কালপ্রিট হই আর মুখে যত সুন্দর কথা বলি, এটা তো ওদেরকে ইনফ্লুয়েন্স করবে না। সো আমাদের শিক্ষার্থী রোল মডেল হইতে হবে কিন্তু সবার, বিকজ ও কি শুধু ওর টিচারকে দেখে, ওর বাবা মাকে দেখে না? তাহলে ওর মোরাল ডেভেলপমেন্ট যদি হইতে হয়, সেই জিনিস কি বাবা মা থেকে যাইতে হবে না? এই যে গত পরশু দিন বোধহয় একটা মেয়ে আত্মহত্যা করলো, লাস্ট 1 উইকে তো 4টা স্টুডেন্ট আত্মহত্যা করেছে মেবি। তো আমাকে একজন লিঙ্ক পাঠাইলো, মেয়েটা লিখছে যে ও অ্যাডমিশনে চান্স পায় নাই, এরপর থেকে বাবা মা ওর সাথে কথা বলে না, এন্ড শি গট সো ডিপ্রেসড। আচ্ছা, ও যে কান্নাকাটি যে করতেছে, ওকে আপনি চাইলে বাইরে নিয়ে ঘুরে আসতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, একটা ছোট মানুষ যে আটকে বসে আছে ছোট্ট জায়গার মধ্যে, এইটাই তো অনেক বেশি। ও যে এখন আমাদের মারতে আসে না। হ্যাঁ, যাও তুমি ঘুরে আসো, ওকে একটা চকলেট কিনে দাও, দাও চকলেট কি আছে একটা দেখো, কি খাবে রাব্বি, ওকে একটা চকলেট দাও, কিছু কিনে দাও। আচ্ছা, তো কি জানি বলতেছিলাম, হ্যাঁ আত্মহত্যার কথা বলতেছিলাম। তো এই যে লাইফের ফিলসফি ওই বাবা মাও বোঝে নাই, ওই বাচ্চাও বোঝে নাই। ও মনে করছে একটা পরীক্ষা পাস আর ফেল হইলেই মেবি জীবন হয়ে গেল অথবা বাতিল হয়ে গেল। ইটস নেভার, লাইফ এত ছোট কিছু না। তো এই যে রং দৃষ্টিভঙ্গি এবং খুব ইনসেন একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আমরা আছি, যে কে শো অফ করবো, কার চেয়ে আমি কত বড়। এটা তো আমি নাম দিছি, এটার নাম দিছি আমি ইবলিস মার্কা পাপ। ইবলিস মার্কা পাপ কেন? কারণ হচ্ছে আদম আলাইহিস সালামকে যখন বানানো হয়েছিল এবং ইবলিস যখন সিজদা করে নাই, না করার পর ও জাস্টিফাই করছে কি বলে, ও বলছে আদম হচ্ছে মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমি সুপেরিয়ার। মানে হচ্ছে ইবলিস হচ্ছে পৃথিবীর প্রথম বর্ণবাদী, রেসিস্ট, যে সে একটা বর্ণবাদী আচরণ, যে ও ছোট আমি বড়। এই যে সুপেরিয়রিটি কমপ্লেক্স, আই এম বেটার দ্যান হিম, এই পাপটা কার? ইবলিসের পাপ। তো পাপের যদি নাম থাকতো, মার্কা থাকতো, এই পাপের নাম হতো ইবলিস মার্কা পাপ। তা আমরা আমাদের সোসাইটিতে এখন ইচ অ্যান্ড এভরি পার্সন আমরা এই ইবলিস মার্কা পাপের মধ্যে ঢুকে গেছি। সবাই এখন ব্যতিব্যস্ত, আরেকজনকে কেমনে দেখাই দিব আমি তার চেয়ে সেরা। এইটা ডেফিনেটলি রাইট মাইন্ডসেট না, এটা খুব ডেঞ্জারাস মাইন্ডসেট। আমরা বাচ্চাদেরকে মোটিভেট করতেছি, বাবা মারা, তারপরে কি নাম বলে আমাদের মোটিভেশনাল স্পিকাররা পর্যন্ত, যে পাশের বাসার আন্টিকে দেখাই দিবি তুই কি জিনিস। হ্যাঁ, পাশের বাসার আন্টিকে দেখাই দিতে হবে কেন? এটা তো একটা মানে যদি রিলিজিয়াস জায়গা থেকে বলি, এটা কবিরা গুনাহ। অহংকার করা, দাম্ভিকতা করা একটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে যেটা নর্মাল আমলে মাফ হবে না, আল্লাহর কাছে স্পেশাল ক্ষমা চেয়ে ওখান থেকে ফিরে এসে মাপ চাইতে হবে, যে আমি এই পাপের মধ্যে আমি আর নাই। হোয়ারএজ আমাদের টোটাল লাইফের এখন অবজেক্টিভ হয়ে দাঁড়াইছে এই কবিরা গুনাহটা করা, শো অফ। এবং এইটার ফলে ইনএভিটেবল কনসিকুয়েন্স হচ্ছে ওই বাচ্চা এবং এই প্যারেন্টসরা জীবনে কোনোদিন ফ্রাস্ট্রেশন থেকে বেরোতে পারবে না, জীবনে কোনোদিন হতাশা থেকে বেরোতে পারবে না, নেভার, ইম্পসিবল। কারণ তার টার্গেটে যদি হয় আমাকে প্রুফ করতে হবে বাকিদের চেয়ে আমি সেরা, এই প্রুফ জীবনে কোনোদিন শেষ হবে? এক লোক এলাকায় এই পাতি মাস্তানি করে, হ্যাঁ, তো একজন যে বলে তুই পাতি মাস্তানি করস, তুই পারলে একটা মেম্বার হয়ে দেখা। এখন সে অনেক কষ্ট করে একদিন মেম্বার হয়ে গেছে। এন্ড মেম্বার হওয়ার পরে কি মানুষের কথা বলা শেষ হয়ে যাবে, ওর কম্পারিজন শেষ? বল মেম্বার হয়েছিস, চেয়ারম্যান তো হস নাই। একদিন সে চেয়ারম্যানও হয়ে গেল। চেয়ারম্যান হওয়ার পর কি কম্পারিজন শেষ? চেয়ারম্যান হয়েছিস, এমপি তো আর হস নাই। এমপি হইলেন একটা কথা, তো একদিন এমপিও হয়ে গেল। এমপি হওয়ার পর কি বলবে? মন্ত্রী তো হয়। মন্ত্রী হওয়ার পর কি বলবে? প্রধানমন্ত্রী। আচ্ছা, প্রধানমন্ত্রী হয়ে গেছে, এখন কি বলবে?
আর তো নাই না, এখনো বলবে, এখন কি বলবে, বলবে যে বাংলাদেশ এইটুকু একটা দেশ, তার আবার প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী হলেন একটা কথা। তো দেখা যাক যে কোনো একদিন সে চেষ্টা চরিত্র করে আমেরিকারও প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয়ে গেল, তাহলে কি বলা শেষ হবে? না, তাহলে শেষ হবে না। তখন এসে বলবে তুমি আমেরিকার প্রেসিডেন্ট, তুমি একটা স্ট্যাটাস দিলে 1 লাখ লাইক পড়ে, আর মেসি যদি একটা স্ট্যাটাস দেয় 10 লাখ লাইক পড়ে, আবার নতুন কম্পারিজন শুরু, নেভার এন্ডিং। তাহলে সে যখন এক একটা ধাপ পার হচ্ছে বাকিদেরকে পেছনে ফেলার জন্য, এবং পার হওয়ার পরও দেখতেছে যে না এখনো রাস্তা বহুত বাকি, তার কি হতাশা বাড়বে না কমবে? যে কারণে সারা পৃথিবীতে এই যে মানুষ এখন এত ডিপ্রেসড, সুইসাইডের কেস এত বাড়তেছে, কোর রিজন কি? কোর রিজন হচ্ছে তারা এমন একটা গুনার ভিতরে ঢুকছে, এমন একটা পাপের ভিতরে ঢুকছে, এমন একটা প্রসেসের ভিতরে ঢুকছে যেটার আলটিমেট আউটকাম হচ্ছে সুইসাইড, এক্সট্রিম ফ্রাস্ট্রেশন অথবা সুইসাইড পর্যন্ত যাবে। এবং এটার কোনো ব্যতিক্রম না, আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তার প্রমাণ। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লাস্ট 100 ইয়ার্সে ট্রাঙ্কুলাইজার বা ঘুমের ওষুধ বিক্রি, এই যে বা অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন, সেটার বিক্রির যে হার আপনি দেখেন, গ্রাফ দেখেন, তার মানে এটা হঠাৎ করে উল্টে যাবে না। তো আমরা উই আর ইন এ প্রসেস, যে প্রসেসের মধ্যে থেকে আমরা খুব ডেঞ্জারাস একটা ইয়ের দিকে যাচ্ছি, বা এখানে আপনিও ফ্রাস্ট্রেটেড হবেন, বাচ্চাও ফ্রাস্ট্রেটেড হবে, পরস্পর রিলেশন বন্ধ হয়ে যাবে, আপনারে সে কি ওল্ড হোমে পাঠিয়ে দিবে, সে তার মতো নিজের জীবন তছনছ করে দিবে, এইটাই হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বাচ্চারা কি বড় কোনো স্বপ্ন দেখবে না, বড় কিছু করবে না? আমি বলবো হ্যাঁ, সবচেয়ে বড় কিছু বাচ্চারাই তো করবে, বা আমরাই করব, কিন্তু এটা এই জন্য না আরেকজনকে দেখাই দিব। এটা এই জন্য, যদি রিলিজিয়াস হয় তাহলে হচ্ছে সহজভাবে চিন্তা করা যাবে, রিলিজিয়াস হলে ভাই যা কিছু করবো আল্লাহ রাজি খুশির জন্য, বিকজ আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন ইবাদত তার আনুগত্য করে পৃথিবীর ভিতরে শান্তি শৃঙ্খলা এগুলো প্রতিষ্ঠা করতে, ফাসাদ বিশৃঙ্খলা দূর করতে। ফলে আমি যদি ডাক্তার হই তাহলে আমার রোল হবে আমি আমার ডাক্তারি পেশা দিয়ে আমি সবচেয়ে বড় ডাক্তার হই, সো দ্যাট আমি সবচেয়ে বেশি মানুষের উপকার করতে পারি। আমি যদি মেডিকেলের কোনো কর্মকর্তা হই, আমি আমার এফোর্ট দিয়ে মেডিকেলের যত দুর্নীতি সেটা অফ করার জন্য এবং গরিবরা যাতে মেডিকেলের সেবা ঠিক মতো পায় সেটার জন্য আমি আমার লাইফকে ডিজাইন করতে চাই। আমি যদি ইঞ্জিনিয়ার হই, আমার প্রযুক্তি দিয়ে যেতে আমি মানুষের কল্যাণে এবং যে কোনো সমস্যা দূরীকরণে আমি কিভাবে ভূমিকা রাখতে পারি, দ্যাট শুড বি আওয়ার গোল। সেটা আপনি রিলিজিয়াস হলে আল্লাহর রাজি খুশির জন্য চিন্তা করেন, আর যদি রিলিজিয়াস হইতে না পারেন আপনি জাস্ট সমাজের ইম্প্যাক্টের জায়গা থেকে চিন্তা করেন যে থ্রু মাই লাইফ আমি কত যুগগুলা মানুষের জীবনকে সুন্দর করতে পারলাম। এটা যদি হয় তাহলে এখানে ফ্রাস্ট্রেশনের কিছু নাই, বরং এই ক্ষেত্রে বাচ্চারা আরো বড় অ্যাচিভার হবে, কারণ তার গোলটা জাস্ট পাশের বাসার আন্টি কেন্দ্রিক না। পাশের বাসার আন্টিকে দেখায় দেওয়ার নিয়ত নিয়ে এসে আগাচ্ছে, হঠাৎ করে আন্টি মারা গেল, তাহলে কারে দেখাবে? তখন হঠাৎ করে মোটিভেশন চলে যেতে পারে না যে আন্টির দেখাইতে চাইলাম, আন্টি তো মরে গেছে। আর এই মোটিভেশনটা এমন মোটিভেশন যেটা অনেক বড় মোটিভেশন, যেটা কোনো সিঙ্গেল কোনো ব্যক্তিকে ঘিরে না, কোটি মানুষকে নিয়ে চিন্তা করতেছে। সারা পৃথিবীতে যারা বড় কিছু করছে তারা এত সংকীর্ণ চিন্তা করে নাই, একজনকে দুইজনকে নিয়ে চিন্তা করে না, তারা চিন্তা করছে কোটি মানুষকে নিয়ে। তা আমরা কি চাইবো না আমাদের বাচ্চারা বড় চিন্তা করুক? কিন্তু সেটা এই জন্য না আরেকজনকে দেখাই দেবে, সেই জন্য কি জন্য? টু হ্যাভ ইম্প্যাক্ট, হ্যাঁ, টু হ্যাভ ইম্প্যাক্ট। যাই হোক, আমি সরি অনেক লম্বা লেকচার মারিয়ে দিলাম, প্লিজ পার্ডন মি। তো জাস্ট এই মেসেজটাই আমরা আসলে বারবার দিতে চাচ্ছি সবাইকে, সব দিক থেকে আমাদের সবগুলো প্রতিষ্ঠানের একটা কোর মেসেজ। না আলহামদুলিল্লাহ, বেশি বললে তখন তো এত মেসেজের ভিড়ে কি যে বলছি ভুলে যাবেন, হচ্ছে এইটুকু থাক, এইটুকুর উপরে ফোকাস করে আমল করলেই হবে ইনশাআল্লাহ।